প্রেক্ষাপটে আমরা দেখেছি যে কীভাবে ধর্ম নিয়ে দলাদলি ভাব চলত, সেই ধর্ম নিয়ে একটা দলাদলি, সেই ধর্ম নিয়ে একটা রাজনৈতিক পরিস্থিতি যে সৃষ্টি হয়েছিল, যেখানে সেখানে যখন তখন দাঙ্গা লেগে যেত, সেই পরিস্থিতিটাই এই গল্পে তুলে ধরেছেন সৈয়দ মুস্তফা সিরাজ। এই গল্পের প্রেক্ষাপট হচ্ছে রার বাংলার ধর্ম সংস্কার ও জাতি সম্প্রদায়গত দলাদল। রার বাংলার ধর্ম সংস্কার ও জাতি ধর্ম সম্প্রদায়গত দলাদলি। রার বাংলার ধর্ম সংস্কার ও জাতি সম্প্রদায়গত দলাদলি বলছে পিচের সড়ক বাঁক নিয়েছে, যেখানে বাঁক মানে বেঁকে যাওয়া রাস্তা, আমরা দেখেছি বাঁক নেয়, টার্নিংগুলোকে বলা হচ্ছে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। দেখে ম্যাক্সিমাম জায়গায় আমাদের রাস্তায় যদি দেখো, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বাঁকে বাঁকেই বাজারগুলো গড়ে উঠেছে। ঠিক আছে, আমাদের ওখানে বিশেষ করে দেখা যায় বিনয়পল্লী, ছিনুই, বিষ্ণুপুর, এগুলো বাঁকে কিন্তু গড়ে উঠেছে। তোমাদের দিকে দেখি বাঁকে বাঁকেগুলো, যেমন ওই বাস স্ট্যান্ডটায়। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাক তা আহমেদাবাদের কারখানায় তৈরি। আহমেদাবাদের কারখানায় আমাদের স্বদেশী আন্দোলন, আহমেদাবাদের কারখানায় যে কাপড় তৈরি হতো, সে কাপড় কী ছিল? দেশীয় বস্ত্র, দেশীয় সুতি বস্ত্র, মোটা, সেগুলো পরতো। সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এরা আমাদের ভারতবর্ষের স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। আর কি আছে? বিমর্ষ সভ্যতা, মানে যেখানে সভ্যতার কোনো উন্নতি হয়নি, যেখানে সভ্যতা পিছিয়ে পড়ে রয়েছে, সেই সভ্যতা চোখে পড়ে গ্রামগুলিতে। কারণ কি? গ্রামগুলিতে বিদ্যুৎ না থাকলে কী হবে? সেগুলো অনুন্নত, সেটাই আর কি বোঝাচ্ছে। তাহলে বাজার, প্রত্যেকটা বাজারের পিছনে কি দেখা যায়? গ্রাম দেখা যায়, গ্রামে বাঁশবনে ঢাকা রয়েছে গ্রামগুলোতে। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, বাজারে কিন্তু কারেন্ট রয়েছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারির, 2টি মুদিখানার। এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট, যে কোন কোন দোকান আছে, কটা করে আছে, এগুলো পরীক্ষা শর্ট প্রশ্ন দেয়। হ্যাঁ, 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারি, 2টি মুদিখানা। মনোহারি মানে কি বলো তো? হ্যাঁ, মেয়েদের যে সাজা গোজা জিনিসগুলো হয়, সেই সমস্ত দোকানগুলোকে আমরা ইমিটেশনের দোকানে বলি, সেগুলো। আর একটা আড়ত আছে, আড়ত কি? যেখানে সব কিছু পাইকারিতে বিক্রি হচ্ছে। একটা হাস্কিং মেশিন আছে। হাস্কিং মেশিন মানে কোনগুলো? যেগুলো যে আমরা গমগুলোকে গুঁড়ো করে আটা করে নিয়ে আসছি, ঠিক আছে, শস্য ঝাড়াই করার যে মেশিনগুলো হয়। তার পিছনে ইটভাটা আছে। তাহলে বাজারের পিছনে কী রয়েছে? ইটভাটা রয়েছে। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টা অবধি জোর জমজমাটি থাকে। তাহলে বাজারে কটা পর্যন্ত জমজমাটি থাকে? রাত 9টা অবধি। তারপরে সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে। তাহলে বাজার ফাঁকা হয়ে যায়, কিন্তু দোকানে আলোগুলো জ্বলে বাইরে বাইরে। কিছু নেড়িকুত্তার ছায়া ঘরে পিচের ওপর। নেড়িকুত্তা বলছে কেন? মানে আমাদের দেশীয় যে কুত্তাগুলো, কুকুরগুলো, যেগুলো ঘোরাফেরা করে বাজারঘাট থেকে, এগুলো এই মানে এটো ঝাঁটা এগুলো কুড়িয়ে খাচ্ছে, সেই সমস্ত কুকুরের কথা বলছে। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে। গ্রাম থেকে ফসল সবজি এই সমস্ত কিছু নিয়ে গ্রামগুলো, ট্রাকগুলো কোথায় যাচ্ছে? শহরের দিকে যাচ্ছে। আবার সব চুপচাপ, গাড়ির সংখ্যা খুবই কম, তো একটা যাচ্ছে, খানি অনেকক্ষণ বাজারে দেখা গেল একটা যাবে, সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে প্যাঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। আদ্যিকালে মানে অনেক পুরনো। দেখবে যদি কোনো সাউন্ড হয়, যেমন কোনো শীতদিন যখন ঘুমাই, তখন ঘড়ির কাটার আওয়াজটা টিকটিক করে শুনতে পাই, এটা মনে হয় কি সব কিছু স্তব্ধ। ওই আওয়াজটা না হলে কিন্তু তোমার মনে হতো যে সব কিছু স্তব্ধ। গ্রামে সব কিছু নিস্তব্ধ হয়ে পড়ছে, প্যাঁচার ডাকটা পরিষ্কার দূর থেকে শোনা যাবে। তাহলে প্যাঁচার ডাকটাকে কী মনে হচ্ছে? ওই স্তব্ধতার একটা অন্তর্গত বলে তখন মনে হয়। সময়টা ছিল শীতের। কোন সময়কালের কথা বলছে কবি, এই লেখক? শীতকাল। বাজারের উত্তরে বিশাল মাঠ, সেখান থেকে গনগনিয়ে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। উত্তর দিক থেকে শীতকালে হাওয়া হয়, ফাঁকা জায়গা দিয়ে কনকন ঠান্ডা বাতাস আসছে। তারপর আকাশ ধূসর হলো মেঘে, ওটা আকাশ ধূসর মেঘে ছেয়ে গেল। ধূসর মেঘ হলে কী হয়? বৃষ্টি হয় অনেকক্ষণ, কয়েকদিন ধরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, এটা বোঝা যায় ওই মেঘে। হালকা বৃষ্টি শুরু হলো। রার বাংলা বলতে কোথায় বোঝায়? বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়ার কিছুটা অংশ, হুগলি, এটা হচ্ছে রার বাংলা। বলছে রার বাংলার শীত এমনিতে খুব জাঁকালো, শীতটা একটু বেশি, বৃষ্টিতে তা হলো ধারালো। ধারালো মানে কি? কেটে যায়? ধারালো মানে কি? ঠান্ডাটা খুব বেশি লাগে, সেটা বোঝাচ্ছে। ভদ্রলোকে একে বলে পৌষে বাদলা, মানে পৌষ মাস আছে, শীতকালটা বেশি, পৌষ মাস, তো সেই সময় যদি বৃষ্টি হয়, ভদ্রলোকে তাকে বলছে পৌষে বাদলা। ছোট লোকে তাকে বলে ডাউর। শীতের সময় বৃষ্টিটাকে বলছে পৌষ মাসে ডাউর। আবার বৃষ্টির সঙ্গে যদি বাতাস একটু জোরালো হয়, তাকে বলে ফাঁপি। ঠিক আছে, এগুলো দেখা কিন্তু পরীক্ষা প্রশ্ন, ডাউর কাকে বলে, ফাঁপি কাকে বলে। ঠিক আছে, এবার আবহাওয়াটা হয়ে পড়লো কি? ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি, ফসল কিন্তু তখনও ওঠেনি।
কোন ধান লাগায় শীতকালে? আউশ, আমন, বোরো। হ্যাঁ আউশ ধান তো। শীতকালে আউশ ধান, এখন তো বোরো ধান। হ্যাঁ এখন বোরো ধান। এখন বোরো ধান। বোরো চাষ। বোরো চাষ। হ্যাঁ ওটাই ধান, ধান। নট বোরো চাষ। চাষ আবার কি ধান? ওগুলো আউশ, আমন, বোরো 3 প্রকারের ধান চাষ। এটা ঋতু মিশে বিষয়। লাগিয়েছে আমি শুনছি। বোরো চাষ মানে খরা। হ্যাঁ ওই সময়, হ্যাঁ ওইটাই ওই বলে। চাষের ভিত্তিটাকেই ওই ধানের নাম দেওয়া হয়েছে। হ্যাঁ। আর বুঝতে পারলে, ধানের তো আমরা নাম জানি, রত্না, জয়া, পদ্মা, 36, মিনিকেট, এখন যে নাম আছে। এগুলো নয়, এগুলো ঋতু বেশ করে যে ধানটাকে চাষ করছি, আউশ, আমন, আউশ, বোরো। তো ফসল ওঠেনি, অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড। এবার যেমন অকাল দুর্যোগ কী হচ্ছিল, আলুর ক্ষতি হচ্ছিল, তেমনি অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড। তাই লোকের মেজাজ গেল বিগড়ে। ফসল এত কষ্ট করে ফসল হয়েছে, ফসল পাকার সময় হয়ে গেল, তখন কদিন ধরে টানা বৃষ্টি, তাহলে লোকের মেজাজ বিগড়ে যাবে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমলে একটা দিন, এবং মুন্ডুপাত করতে লাগলো আল্লাহ ভগবানের। মানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ বাজারে আসে, তারা ফসলের জন্য ওয়েট করছে যে কবে শুকনো আবহাওয়াটা পাবো, আর কবে বৃষ্টি থামবে, ফসলটাকে কাটা হবে। এবং সেখানে বসে বসে তারা আল্লাহ ভগবানকে যাচ্ছে তাই বলে গালাগালিজ করছে। যেমন দেখো বলছে এখানে, শেষ অবধি ক্ষিপ্ত কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর কোনো শালা নেই রে, কেউ নেই। ভগবানকে ওরা কখন গালাগালি দেয়? যখন সব কিছু উচ্ছন্নে যাওয়ার পরিস্থিতি হয়ে যায়, তাদের ফসলগুলো সব নষ্ট হয়ে গেলে তারা কী খাবে, কী নিয়ে বাঁচবে? তাই তখন তারা ভগবানের মুন্ডুপাত করতে লাগলো। কেউ নেই, মাথার উপর যখন কেউ না থাকে, তখন কী করি আমরা? যা খুশি তাই করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তখন তর্ক করে। সবারই তো মন মেজাজ খিটখিটে, যে কোনো কথাতে তর্ক করে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ নেই, কিছু একটা পেলেই হলো। তুমি একটা কথা বলছো, আমি একটা কথা বলছি, তর্কটা এমন পর্যায়ে যাচ্ছে যে হাতাহাতি হওয়ার শুরু হবে, কিন্তু হাতাহাতি হচ্ছে না, পর্যায়ে তৈরি হয়, আর কোনো প্রসঙ্গ নেই। যাই হোক, কিছু একটা হলেই হলো, একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের আকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না, সবাই চলে আসে সভ্যতার ছোট্ট নুনের পাশে হাত পা সেঁকে নিতে। এখন কী হয়? এখন আমরা দেখি যে একটা বৃষ্টি হলে বাড়িতে শুয়ে শুয়ে শীতকালে লেপের তলায় বসে বসে, কম্বলের তলায় বসে কী করছে? মোবাইল টিপছে। এই মোবাইলটা যদি না থাকতো, তুমি ভাবো তাহলে সময় কাটতো? বাড়িতে যদি কারেন্ট না থাকতো, সময় কাটতো? কোথায় যেত সব? যেখানে আড্ডা মারার জায়গা আছে সেখানে সবাই গিয়ে যেত। এই গ্রামে তো কারেন্ট নেই, তাই লোকগুলো কোথায় এসে সবাই আড্ডা মারছে? চায়ের দোকানে এসে আড্ডা মারছে। আর কি বলছে? এটাকে সভ্যতার ছোট্ট উনুন বলছে। কেন? কারণ সভ্যতা এখানে এগিয়ে আছে, কারেন্ট আছে, হয়তো দেখা গেলো চায়ের দোকানে টিভিও থাকতে পারে, অনেক রেডিও থাকতে পারে, খবর শোনা যাওয়ার ব্যাপার আছে। সেখানে সব সভ্যতার, উন্নত সভ্যতার একটা প্রভাব রয়েছে। ওই জন্য বলছে সেই সভ্যতার উনুনে তারা হাত পা সেঁকে নিতে আসছে। এইটুকুই যা সুখ তখন, এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। সবাই অলস, কোনো কাজ বাজ নেই, একঘেয়েমি দূর করার জন্য তারা কী করছে? নানা রকমের কথা সেখানে শুরু করছে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সরাবাউরি, সে সবই এসে পড়ে। চাকলের তলা কী বলছে? যে কোনো মানে দরকারি জিনিস নয়, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, মুখ্যমন্ত্রী, এমএলএ, ইন্দিরা গান্ধী, নয়তো সরাবাউরি, মানে পাশে কোনো বাউরির বউয়ের কথা বলছে, এদের কথাই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, এতে কী হয়? চাওয়ালার বিক্রি বাড়ে। টিভির দোকানে কেন? কারণ চায়ের দোকানে টিভি লাগায় কেন? খবরের চ্যানেল লাগিয়ে দিল, বিভিন্ন রকমের মন্তব্য আসবে, কথা বলা হবে, উত্তেজিত হয়ে যাবে, তাদের চাঁদের লাভ স্কুলতে কি এরকমই হয়। চায়ের দোকানে যত কথা কাটাকাটি বাড়বে বেশি, চাওয়ালার বিক্রি বাড়বে। তো চাওয়ালার নাম জগা, তারও বিক্রি বাড়তে শুরু করলো। ধানের মরশুম, আজ না হয় কাল পয়সা পাবেই, তাই ধানের অঙ্ক বেড়ে যায়। লোকের হাতে টাকা নেই, ধান উঠলে টাকা হবে, আর চাওয়ালাও জানে যে অবশ্যই ধান উঠলে লোকে টাকা দিতে হবে, তাই কী করছে? সে ধারে সবাইকে যে যা চাইছে দিয়ে চায়ের বিক্রি বাড়ায়। ঠিক সেই সময় কথা কাটাকাটি হচ্ছে, ঠিক সেই সময় এলো এক বুড়ি, থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি। থুরথুরে মানে অনেক বয়স হয়ে গেছে, কুঁজো দিয়ে গেছে, গায়ের হাত পা কুচকে আছে, আর পরনে যা পোশাক তা দেখে মনে হচ্ছে যেন কোনো ভিখিরি। তাই বলছে থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি, রাক্ষসীর চেহারা, এক মাথা সাদা চুল রয়েছে। রাক্ষসীর চেহারা এক মাথা হ্যাঁ, সাদা চুল রয়েছে, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল। চিটচিটে মানে নোংরায় চিটচিটে হয়ে গেছে, তুলোর কম্বল সেটা। এক হাতে বেটে লাঠি, মানে ছোট্ট একটা বেতের লাঠিটাকে বলছে বেটে লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো, পিচের রাস্তার উপর দিয়ে একই রকম করতে করতে সে হেঁটে আসলো। ক্ষয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন। ক্ষয়া খরবুটে মানে মুখ ক্ষয় হয়ে গেছে, ভেঙে গেছে। আমাদের এখন কত সুন্দর, একদম মাংস ভরা, টান চামড়া, তাই তো, সুন্দর ফেস। কিন্তু আস্তে আস্তে যখন বড় এই জায়গাগুলো ঢুকে যাবে, তাই তো, এইগুলো একটু বড় হয়ে আসবে, এইগুলো সব ভিতরের দিকে ঢুকবে, নাক একটু ঝুলে আসবে, চামড়া কুচকে যাবে। এটা আয়ু, এইটা দেখে বোঝা যাবে যে তোমার কত আয়ু হয়েছে, মুখ দেখে বোঝা যাবে। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইলো সে, তাকে দেখে সবাই তর্ক থামালো। সে সবাই তর্ক করছে, তখন সে বললো চা দাও তো। সবাই তার কথা শুনে তাকে দেখে তর্ক থামিয়ে দিল। এই দুর্যোগে কীভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন জিজ্ঞাসা করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে?
বুড়ি বড় মেজাজি। মেজাজ খিটখিটে মানে কি, তোমাকে কিছু একটা বললেই তুমি তার উল্টো পাল্টা উত্তর দেবে, এরকম মানুষ, রেগে যাও। রেগে যাওয়া। তো বুড়ি একটু বয়স হয়ে গেলে মানুষ এরকম হয়, হ্যাঁ, এটা ঠিক। তাই না? গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? আমি করতে গেলাম কি গেলাম, তোমাদের সেটা কি কাজ? তোমরা তো কোনোদিন খোঁজ নাও না আমার, তাই না ব্যাপারটা? ওরা হেসে উঠলো, ওরে বাবা ভারী তেজি দেখছি, বাদলায় তেজি, টাট্টুর মতো বেরিয়ে পড়েছে। টাট্টু, টাট্টু ঘোড়ার মতো। মানে টাট্টু ঘোড়া, হ্যাঁ, বাচ্চা ঘোড়া, বাচ্চা ঘোড়া। তাদের বলা টাট্টু ঘোড়া। বাচ্চা ঘোড়ার মতো, মানে এরা কিছু পরোয়া করে না, তাই না? বুড়িও ঠিক তেমন বাচ্চা হয়েছে জানো, বাচ্চা ঘোড়ার মতো তখন তার তেজ বেরিয়ে এসছে ছুটে এই সময়। এই কথা শুনে তো বুড়ি খেপে গেল। তোদের কর্তা বাবা টাট্টু, মানে তোদের ভগবান, তোরা যাকে পুজো করিস, তোরা যাকে মানিস, সে টাট্টু, আমি কেন টাট্টু? বুড়ি বলছে, খবরদার অকথা কুকথা বলো না। বুড়ি কিন্তু সবাইকে সাবধান করে দিচ্ছে যে তোমার ভাই তোমার কাজে থাকো, তোমরা আমাকে নিয়ে অকথা কুকথা কেন বলছো, এসব কিন্তু কিছু বলো না। আমি যেখান থেকেই আসি না কেন, তাই না, যেখান থেকেই আসি, লোকের কি? তখন একজন ঠান্ডা মাথায় বললো, ও বুড়ি তুমি থাকো কোথায়, তাই জিজ্ঞাসা করছে এরা, আর কিছু নয়, তুমি কোথায় থাকো। তোদের মাথায়, বুড়ির কথা শুনে আপনি হয়ে গেল, তোদের মাথায় থাকি বলেই কম্বলের ভেতর থেকে সে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে লাগলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার সে রাস্তা নামলো। তাহলে বুড়ি তো নিজের কাজে সে ব্যস্ত, সে তো কাউকে কোনো কথা বলেনি। লোকেরা তখন চেঁচিয়ে বললো, আরে মরবে, নিঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বললো, এই কথা শুনে বুড়ি আবার গেল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মর, আমি কেন মরতে যাবো? বড় বয়সের মানুষ পয়সা কোথায়? বুড়ি ঘুরে এই জবাব দিয়ে বুড়ি আবার এগোতে লাগলো। সবাই দেখলো তখন, নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলা ফাঁকা, সব মাটি ভিজে প্রায় কাদা হয়ে এসেছে। সে সবার চোখের সামনে গিয়ে, সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়লো। মোটা একটা শেকড়ের উপরে গিয়ে বসলো। শেকড়ের পিছন দিকটা একটু গুড়ির কাছটায় খোদল আছে, একটু গর্তের মতো, সেখানে পিঠ ঠেকিয়ে এসে পা ছড়িয়ে বসলো আরাম করে। এই যে এই বসা দেখে বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর। তার মানে এবার গাছের তলায় দিন কাটানো, অর্থাৎ বুড়ি যে বিক্ষোভ আসেনি, এটা কিন্তু সবাই বুঝে নিল। কেউ কেউ বললো, বরং বারোয়ারি তলা গেলেই পারতো, ঘাট মরে যাবে। এ কথার পর সবাই এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো আবার জমে। তাহলে কেউ বললো যে বারোয়ারি তলায় যেমন পাকা মণ্ডপ ফণ্ডপ আছে, যেখানে অনুষ্ঠান হয়, তাই না, বুঝো, তো সেই জায়গায় গেলেই পারতো, এখানে একটা ঘরে তো জায়গা পেতো। কিন্তু কেউ তো একবার বলছে না যে বুড়ি ওখানে থাকো। এবার বুড়ি প্রসঙ্গ চলে আসলো, বুড়ি প্রসঙ্গ নিয়েও অনেক কথা শুরু হলো।